আমাদের দেশে কিন্তু একটা বড় ধরনের বিভাজন কিন্তু হয়ে যাচ্ছে, আমরা এটা স্বীকার করি আর না করি। আপনি যদি দেখেন বিবিএস এর এই আমাদের বাংলাদেশেরই সরকারের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, সেখানে আপনি দেখবেন যে একটা আয় বৈষম্য আমাদের দেশে কিন্তু চলছে। অর্থনৈতিক অগ্রগতি, যেটা মাননীয় মন্ত্রী ঠিকই বলেছেন, 7% গ্রোথ, 8% গ্রোথ, আমাদের জিডিপি বড় হচ্ছে ইত্যাদি, এগুলো সবই ঠিক। একই সাথে আমাদের কিন্তু আয় বৈষম্য এবং ধন বৈষম্য, সম্পদ বৈষম্য বাড়ছে। এবং এটার পেছনে একটা বড় কারণ হলো যে প্রাথমিক শিক্ষার মধ্য দিয়েই আমরা বিভিন্ন স্ট্রিম বের করে দিচ্ছি। তারপরে এই ছেলেরা যখন নাকি পরবর্তীতে বড় হচ্ছে, রেমিটেন্স আনতে যাচ্ছে, অন্য দেশ যদি গড়ে পাঠায় হলো $5,000, আমাদের দেশের রেমিটেন্স পাঠায় হলো $2,000। কেন? কোথায় গেল সেই প্রশিক্ষণ? তার কারণ হলো যে প্রাথমিক যে শিক্ষা, প্রথমেই এই বিশেষজ্ঞরা বলে থাকেন যে একেবারে ছোট বয়স থেকে 10 বছর পর্যন্ত এইটাই হলো বিনিয়োগের সবচেয়ে বড়। এরপরে আপনি যত বিনিয়োগ করবেন রিটার্ন কিন্তু কমতে থাকে। এই সময়টাতে যদি বিনিয়োগ হয় তাহলে সবচেয়ে বেশি রিটার্ন আসে হলো এই সময়টাতে। তাহলে আমাদের শিক্ষায় যে আমরা ব্যয় করছি কত পার্সেন্ট? ইউনেস্কো তো বলেছে আমাদের মতো যেসব দেশ আছে উন্নয়নের যে পর্যায়ে, সেখানে শিক্ষায় ব্যয় হতে হবে অন্তত পক্ষে 4% জিডিপির। আমার এখানে 2%-এরও কম। তাহলে এইসব জায়গাগুলোতে এই যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আমাদের সাথে আছেন, এই যে আমাদের বিশ্ব ব্যাংক এবং ইউরোপিয়ান ইউনিয়নের, তারা বলেছেন যে এই প্রাথমিক এডুকেশনের যে তারা 5টা প্রোগ্রাম, এটা $18 বিলিয়ন, ওনার কথাটা একটু খেয়াল করেন, $18 বিলিয়ন, 5টা পদ্মা সেতু বানানো যায়। এই 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 যে বাজেটটা এই প্রাথমিক শিক্ষার জন্য যেটা নাকি ব্যয়িত হয়েছে এবং ব্যয়িত হবে, তাহলে এই টাকাটা যাতে ভালোভাবে ব্যয় হয়, এটার দায়িত্ব তো কেবলমাত্র সরকারেরও না, এটা আমাদের স্কুল বলি, অভিভাবক বলি, যারা নাকি বিভিন্ন এইসব কার্যক্রমের সাথে সরকারি কর্মকর্তা আছেন, আমার মনে হয় যে সম্মিলিতভাবেই এই টাকাটা কিন্তু গ্র্যান্ট হিসাবে আসছে না, এটা লোন। এই টাকাটাকে আমাদের কিন্তু রিটার্ন দিতে হবে কোনো না কোনোভাবে। আমি যদি উৎপাদনশীলতা না বাড়াতে পারি, আমি যদি এই ছেলে মেয়েগুলোকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করতে না পারি, আমি যদি চতুর্থ শিল্প বিপ্লব যেটা আসছে এবং যখন নাকি আগামী 10-15 বছর পরে এখনকার যেসব কাজকর্ম আছে তার প্রায় 30-40%ই আর থাকবে না, সেই জীবনের জন্য যদি আমি প্রস্তুত করতে না পারি, তো তাহলে কিন্তু এগুলো আমাদের সম্পদ না হয়ে বোঝা হয়ে দাঁড়াবে। বাংলাদেশের অনেক অর্জন হয়েছে, অবকাঠামো, শিক্ষক, আমাদের বিভিন্ন সুবিধা, কিন্তু এখন দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের মধ্যে আমরা কিন্তু যাচ্ছি, এটা মনে রাখতে হবে। সো সেই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলো কিন্তু এখন কেবলমাত্র শিক্ষার প্রসার না, মানসম্মত শিক্ষা। কেবলমাত্র মানসম্মত শিক্ষা না, যে শিক্ষা আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা আগামী আর মাত্র 15 বছরের মতো আছে বাংলাদেশের, হ্যাঁ, আমাদের তো গড় আয়ু এখন 72 বছর হয়ে গেছে। সো এই যে 15 বছর, এই 15 বছরটাকে আমাদের কাজে লাগাতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।